নমস্কার, শুভ সন্ধ্যা, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম বন্ধুগণ। আজকে না, এবার থেকে টাইটেলের সঙ্গেই ঢুকবো আমরা। অগাস্ট মাস শুরু। আমরা দুদিন আগে থেকেই আপনাদের কাছে নতুন বার্তা পৌঁছে দিয়েছি যে এখন কিন্তু আগামী 14 তারিখ অবধি আপনাদের জন্য এই অফারটি চলতে থাকবে। যে খুশির খবর অবশ্যই বলা যেতে পারে, কারণ এই স্বাধীনতার মাস মানেই একটা ঝলমলে পরিবেশ, সবসময় যেন মনের মধ্যে একটা আনন্দের উদ্রেক থাকে, তাই না? তো সুতরাং এই মাসটা আমরা প্রতিটা মানুষই, যে কোনো জাতিরই হই না কেন, আমরা উৎসবটা একসঙ্গে পালন করি। ভারতবর্ষে একটাই বড় উৎসব আছে আমাদের কাছে, স্বাধীনতা দিবস, যেটা কাউকে বলে দিতে হয় না। আমাদের প্রতিটা মানুষের জন্মগত অধিকার আছে, ঠিক। তো সেই জন্যই আপনাদের এই মাসটাতেই, আমার তেমন তো কিছু করার নেই, আমি এত বড় মানুষ নই, কিন্তু তবুও একটা ফিজে দুজন দেখাতে পারবে, আমি এরকম একটা ব্যবস্থা করেছি যাতে কিছু মানুষ তো অন্তত এসে সুবিধাটা পেতে পারে। কারণ আমি তো বছরে 4 দিন করে ক্যাম্প করি, আর এই ক্যাম্পিংয়ে দেখেছি ভিড় কতটা হয়। তার মানে মানুষগুলো অপেক্ষা করে বসে থাকে কবে একটু ফিজ কম হবে। তাই তো, বিশেষ করে এটা পশ্চিমবাংলা, সাধারণ মানুষের ঘরে তো আর টাকাটা নেই, টাকাগুলো তো অন্য কোথাও চলে গেছে, তাই না? তাই আমাদের বেঁচে থাকতে হবে, তো যেমন করেই হোক খেটে খেতে হবে। আমাদের ওসব গাল গল্পে গিয়ে কোনো লাভ নেই। নিউজ চ্যানেল চালিয়ে ও থেকে সিরিয়াল দেখুন, কোনো লাভ নেই। আমাদের কাজ আমাদেরই করে যেতে হবে, তবে এই কি আরো সাবধান হতে হবে, তাহলেই হবে, ঠিক। তো সেই জন্যই আমরা অগাস্ট মাসের উৎসব দিয়েই আজকে শুরু করব, কেমন? চলো দেখি আমরা। অগাস্ট মাস, ইন্ডিপেন্ডেন্স মান্থ। এই মাসটায় মানুষের জন্মগত অধিকার, সেটা বোঝানো যায়, দেখানো যায়। আমরা বুঝতে পারি যে আমাদেরও কিছু নিজস্ব অধিকার আছে। তাই আজকে 1 তারিখ, আজকের থেকেই শুরু হয়ে গেছে এবং আগামী 14 তারিখ অবধি এই অফারটি চলবে। মন দিয়ে শুনতে থাকুন যে হ্যাঁ, আমি কেন আজকে অগাস্ট মাসটাকে মেনশন করেছি আপনাদের কাছে। পশ্চিমবাংলা শুধু নয়, সমস্ত মানুষদের জন্যই, যারা সরাসরি এসে চেম্বারে দেখাবেন, আমাদের দমদম চেম্বার অথবা বারাসাত চেম্বার, তাদের জন্য, ঠিক। চলো ছোট করে দেখে নিই আমরা। এমনি করে 200 বছর পরাধীন থাকার পর, তারপর এই ভারতবাসী স্বাধীন হয়েছিল এই অগাস্ট মাসে। তাই ক্যালেন্ডার অগাস্ট মাস এলেই ভেতরে যেন শিউরে ওঠে, গায়ে কাঁটা দিয়ে ওঠে রুজব্রাম আই ফিলিং। আশা করি আমার মতো সবার মনের মধ্যেই এই অনুভূতিটা হয় অগাস্ট মাস এলেই, তাই না? কেন? ছোট ছোট বাচ্চাদের থেকে গ্রামে গঞ্জে, এখানে কোনো জাতপাত কেউ মানে না, গরিব বড় লোক কেউ মানে না, সবাই একটা আনন্দের উদ্রেক এখনো অবধি। তবে মাঝে মাঝে প্রশ্নটা জাগে, সত্যি কি আমরা স্বাধীন এখন? না, মনে হয় না, কি জানি।
1 তারিখ থেকেই সবাইকে শুভকামনা জানাই স্বাধীনতা দিবসের। কেন স্বাধীনতা দিবসের আগের দিন অবধি আপনাদের সঙ্গে সপরিবারের সাথে দেখা হবে আমার। গোটা পরিবার জুড়ে আসবেন, কারণ একটা ফিস দিয়ে দুজনকে দেখাতে পারছেন। আগামী 14 আরও 13 দিন অবধি, আজকে তো 1 তারিখ হয়ে গেল, আরও 13 দিন অবধি। তো আগামীকাল বারাসাত শিশিরকুঞ্জ, আবার সেই শুক্রবার দমদমে। এখন থেকে নাম বুকিং করাতে থাকুন, ভিড় কিন্তু অনেক কম না। নেক্সট, ছোট্ট বাচ্চা, পরনে প্যান্টুল নেই, তবুও কিন্তু সে বড় দাদারা দৌড়াচ্ছে পতাকা নিয়ে, তাকেও যেতে হবে। কাদা মাটি পার করে সেও কিন্তু পিছিয়ে পড়েনি। এটাই স্বাধীনতা। ট্রাফিক সিগন্যালে এমন অনেক না খেতে পাওয়া, আধ পেটা খাওয়া অনেক গরিব বাচ্চা যারা পতাকা বিক্রি করে। এটাই আমাদের দেশের স্বাধীনতা। একদিনের জন্য এই পতাকার দাম 10 টাকা, আর যেই 15ই আগস্ট পার হয়ে যাবে আর 10 টাকা থাকবে না, 1 টাকাও তার মূল্য থাকবে না। ফ্রিতে দিলেও কেউ নেবে না। কি বিচিত্র এই দেশ। স্বাধীনতার দিন গ্রামে গঞ্জে বাড়ির মহিলারাও পিছিয়ে থাকে না, তারাও যেন উৎসব পালন করার জন্য মেতে ওঠে। এই দিনে সবাই ভাগ করে খেতে বসাটা কিন্তু ভুলে যায় না। সেটা নিম্ন মধ্যবিত্ত হোক, মধ্যবিত্ত হোক, অথবা অতীব বড় লোক হোক, মুখে কিন্তু হাসিটা অসাধারণ ভাবে। পনেরোই আগস্টের দিনেও দেখি মন্দিরের সামনে অথবা মসজিদের সামনে এই ভিখিরিরা তাদের ডিউটিটা ভোলে না। কারণ তাদের পতাকা উত্তোলন করে বন্দে মাতারাম বললেও পেটে তো ভাত জুটবে না, ভিক্ষা তাদেরকে সেদিনেও করতে হবে, তাই না? আশায় বসে আছে আজকে 15ই আগস্ট যদি ওই 2 টাকা দেওয়া বাবুটা 10 টাকার নোট ভুল করেও দিয়ে যায়, তাই তারা আশায় বুক বেঁধে আজও বসে আছে মন্দিরের সামনে অথবা মসজিদের সামনে। কিন্তু এমন স্বাধীনতার দিনেও হাজার হাজার মানুষের ঘরের লোক, কাছের মানুষ, আপনজন হসপিটালে ভর্তি, কাতরাচ্ছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, অথবা কোনো মা তার সন্তানকে হসপিটালে বেড থেকে ফিরিয়ে নিয়ে যাবার জন্য ভগবানকে কাতর স্বরে ডেকে চলেছে, হে ভগবান, যত অসুখ আমায় দিয়ে দাও, আমার সন্তানটা যেন সুস্থ হয়ে যায়। এই আমাদের দেশের 15ই আগস্ট। কেউ হাসে তো কেউ কাঁদে। বিচিত্র দেশের বিচিত্র মানুষ, কিন্তু আমাদের দেশে একটা দেশেই বিচিত্র মানুষ। সারা পৃথিবীতেই একটাই ভারতবর্ষ আছে যেখানে নানান ধরনের মানুষ, নানান জাতের মানুষ, নানান ধর্মের মানুষ এক জায়গাতেই দেখা যায়। বোঝা মুশকিল হয়ে যায় কে কোন জাত পাতের। কিন্তু অন্যান্য কান্ট্রিতে যান, সেখানে গিয়ে দেখবেন তাদের দেশের মানুষরাই সব থেকে বেশি, আর সব একই রকম। আমাদের দেশের এক একটা রাজ্যের মানুষ এক এক রকম। এমন দেশটি কোথাও খুঁজে পাবো না কো তুমি, সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি। সত্যি এমন বিচিত্র দেশ সারা পৃথিবীতে কোথাও নেই। এখনো খনি আছে, খনি এখনো। 1600 বার আক্রমণ হবার পরেও ভারতবর্ষ আজও জগৎ সভায় শ্রেষ্ঠ আসন হবে, আজও শেষ করতে পারা যাবে না। তাই তো এই সোনার দেশ। আর আপনাদের জন্য এই সুখবরটা, আজকে থেকে মানে 1 আগস্ট থেকে 14 আগস্ট অবধি একটা ফিস দিলে 2 জন করে পেশেন্ট দেখাতে পারবেন একই পরিবারের। সেটা শুধুমাত্র
সরাসরি চেম্বারে এসে এবং আমাদের দমদম আর শিশিরকুঞ্জে না, আমাদের জেলাভিত্তিক যে আমার চেম্বারগুলো আছে সেখানে না, একমাত্র এই চেম্বারে একটা ফিস দিলেই দুজন করে দেখাতে পারছেন একই পরিবারে। অবশ্যই একই পরিবারের, আপনি পাড়া থেকে কাউকে ডেকে নিয়ে চলে এলেন না, হবে না, একই পরিবারে। কোথায় কোথায়? পয়লা আগস্ট থেকে 14ই আগস্ট একটা ফিজ, দুজন পেশেন্ট। এমন বুড়ো বুড়ি আজও ভালোবাসা তাদের অটুট। একজন আরেকজনকে পরিপূরক হিসেবে বেঁচে আছে, একজন আরেকজনকে আঁকড়ে ধরে বেঁচে আছে। বেঁচে থাকুক আরও কিছু বছর, এই কামনাই করি। আমার এই প্রকল্প এই মানুষগুলোর জন্য, যাদের একবেলা জোটে একবেলা জোটে না, যারা এখন অব্দি রেশনের চাল খেয়ে দিন কাটায়, তাদের জন্য। আমার এখানে পেশেন্টরা BMW ছাড়া পেশেন্টরা আসে না। না, বড় লোকেদের জন্য অনেক বড় বড় জায়গা আছে, তো বড় বড় হসপিটাল, বড় বড় নার্সিংহোম, বড় বড় ডাক্তার, তাদের ফিজ অনেক, ডিগ্রিও অনেক বড় বড়। আমি ছোটোখাটো মানুষ, ছোটোখাটো ডিগ্রি, তাই ছোট্ট ফিজ নিয়ে আপনাদের জন্যই। তাই বিনা দ্বিধায় চলে আসুন। সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে, নিজের পরিবারকে সুস্থ রাখতে হবে। তাই পরিবারকে সঙ্গে নিয়ে আসার জন্যই এই প্রচেষ্টা আমাদের। কেমন? কোথায় কোথায়? দমদম, দমদম শিল কলোনি, সোমবার আর শুক্রবার একই সিস্টেম, একটা ফিস দিলে দুজনকে দেখাতে পাচ্ছেন, কিন্তু একই পরিবারের। আর বারাসাত শিশিরকুঞ্জ, এখানেও তাই। সোম মঙ্গল না, মঙ্গল বুধ শনি রবি বারাসাত শিশিরকুঞ্জে, তো সুতরাং আসতে বলবেন না। মঙ্গল বুধ শনি রবি 4 দিন বারাসাত শিশিরকুঞ্জ, আর মাত্র 2টি দিন দমদমে। যারা দক্ষিণ কলকাতায় থাকেন, ট্রেন পথে যাতায়াত করেন বা মেট্রো রেলের কানেকশানে আছেন, কাছাকাছি আছেন, তাদের জন্য দমদম চেম্বারটা সুবিধে। আর যারা বাসপথে আসছেন তাদের জন্য অবশ্যই নর্থ বেঙ্গলের জন্য, বনগাঁর জন্য, রানাঘাট, কৃষ্ণনগর, এইসব এলাকার জন্য শিশিরকুঞ্জ। তবে মুর্শিদাবাদ, মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া এবং হাওড়া জেলা থেকে দমদমে ভিড় বেশি দেখছি। হয়তো তাদের ট্রেন পথে এসে সুবিধে, দমদমে নেমে পড়লেই দমদম স্টেশন থেকে, প্ল্যাটফর্ম থেকে জাস্ট 3 মিনিট শিল কলোনি বললেই হবে। কেমন? তাহলে আপনাদের জন্য কতটা করতে পারলাম জানি না স্বাধীনতার মাস উপলক্ষে, কিন্তু একটা ফিজে দুজনকে দেখাবার সুযোগ সুবিধা করে দিয়েছে। আমি নিমিত্ত মাত্র, সামান্য মানুষ। আমার যদি অনেক না, এখন টাকার কথা বললেই ভয় পায় আপনারা, ওই ছবিগুলো দেখতে থাকেন না, আমি ওই কথা বলছি না। যে সত্যি যদি টাকা থাকতো তাহলে অবশ্যই একদম ফ্রি অফ কস্টে আয়ুর্বেদের একটা ট্রিটমেন্টের জায়গা করতাম। কি জানি, যদি আপনাদের আশীর্বাদ ভগবান কোনোদিন দিন দেয়, মারা যাওয়ার আগে অবশ্যই করে যাব সেই জায়গা, যেখানে সত্যিকারের ট্রিটমেন্টটা হবে পিওর আয়ুর্বেদ, যেটা আমাদের হয়ে থাকে, অ্যান্ড ইউনানি। ঠিক, সবসময় পয়সার বিনিময়ে যে চিকিৎসা খুব ভালো হয়, এটা আপনারা নিশ্চয়ই জানেন যে না, তা কখনোই না, তাই না? তো যাই হোক, আমরা এবার ফিরে আসব, একটু নতুন প্রোগ্রামে যাব আপনাদের। আর তারপরে আমরা প্রেজেন্টেশনে যাব, কারণ প্রেজেন্টেশন একবার শুরু করে দিলে বন্ধ করতে পারবো না। সেই জন্যই আমরা নতুন প্রেজেন্টেশন আছে আপনাদের জন্য। কারণ নানা মনে নানা পথ, যত মানুষ তত রকমের তাদের এক একটা পথ, তাই না? সবার মেন্টালিটি আমাদের আলাদা আলাদা, কিন্তু কেন সেটা আমরা আপনাদের আরেক অনুষ্ঠানে আমি দেখিয়েছিলাম, ডে অ্যান্ড নাইট বলে একটি অনুষ্ঠান আছে আমার, সেই অনুষ্ঠানে দেখিয়েছিলাম যে একটা ছোট্ট বাচ্চা শিশু যখন মায়ের গর্ভে থাকে 13 সপ্তাহ 13 উইকসে তার ব্রেন তৈরি হওয়া শুরু হয় এবং তার হাতে রেখা তৈরি হওয়া শুরু হয়। এবং তাই একই দিনে শুরু হওয়ার জন্য তার ব্রেন এবং হাতে রেখা একই কথা বলবে। কিন্তু সেই দিনে অন্য আরেকটি বাচ্চা
একই সাথেই জন্মেছে, তার হাতে রেখা তার ব্রেন কি একই রকম হবে? না, সে তার মায়ের গর্ভে আছে, আলাদা রকম ক্যারেক্টার হবে। পৃথিবীর যত মানুষ আছে সবারই কিন্তু এই ব্যাপারটা ঘটে থাকে। তাই পৃথিবীর সব মানুষের চিন্তাভাবনা আলাদা আলাদা এবং ব্রেনের ক্যারেক্টার আলাদা, তাই হাতের রেখাও আলাদা। যতজনের টিপসই আছে রেজল্ট এইটা তৈরি হয়। আমি হস্তরেখা বলছি না, যেগুলো দেখে আপনাদের ভাগ্য বিচার করা হয়, গণনা করা, আমি সেটার কথা বলছি না। থাম দিলে যে হাতের রেখাগুলো রেজল্টগুলো ওঠে, আমি সেটার কথা বলছি। পৃথিবীর প্রতিটা মানুষের আলাদা আলাদা হয় এবং ওই টিপসই যেমন তার ব্রেনের ক্যারেক্টার সেরকম হবে। হ্যাঁ, এই হস্তবিচার এখন অবধি আপনারা শোনেননি, দেখেননি। আর তাই প্রতিটা মানুষের শখ, আহ্লাদ, চিন্তাভাবনা সব ডিফারেন্ট টাইপ হয়ে থাকে। যমজ ভাই বোন তাদেরও চিন্তাভাবনা আলাদা হয়ে যায়, তাই না? তো সুতরাং এই যত মানুষ ভাবনা চিন্তা করতে থাকবে, যত ভাবতে থাকবে, যত আমাদের দেশ উন্নতির দিকে যাবে, তত মানুষের চাপ বাড়বে, টেনশন বাড়বে না? দিনের পর দিন আপনার কথা বাদ দিন, আপনার বাচ্চার কথা ভাবুন। আমাদের ছোটবেলায় আমরা কত রিল্যাক্সভাবে পড়াশোনা করে এসেছি। বড় হবার না, ক্লাস 9-এর পর থেকে আমাদের চাপটা বেড়েছে, 9 থেকে। আর এখনকার বাচ্চাদের ক্লাস 1 থেকে চাপ বেড়ে গেছে। পাগলের মতো পড়তে হয় তাদের, একটা নয় 4-4টে টিচার, তার সঙ্গে নাচ, গান, আঁকা, সুইমিং সব। আমার বাচ্চা সব্যসাচী হবে, সবেতে পারদর্শী, তা কি হয়? এই চাপ দিতে দিতে দেখি যখন সেই বাচ্চা 18-20 বছর বয়স হয়ে গেছে, মেন্টাল পেশেন্ট হয়ে গেছে, মেন্টাল ডিসঅর্ডার হয়ে যাচ্ছে। কারণ তার ছোটবেলায় এত তার মস্তিষ্ক থেকে হরমোনের সিক্রেশন করানো হয়েছে চাপ দিতে দিতে। পড় বাবা, পড়তে হবে তোকে, অঙ্কে 99 আনতে হবে, ইংলিশেও প্রচুর নাম্বার আনতে হবে, সায়েন্সে প্রচুর, ফিজিক্স, কেমিস্ট্রি, কাউকে বাদ দিলে হবে না। সম্ভব? সবেতে লেটার পাবে। তাহলে ওই বাচ্চাটার ব্রেনে যে চাপ দিয়ে দিলেন, যখন ওই বাচ্চাটা স্থিতিশীল অবস্থায় থাকার কথা তখন আর থাকবে না, দেখবেন ব্রেন ডিসব্যালেন্স হয়ে গেছে, ডিসঅর্ডার হয়ে গেছে। তাই তো হচ্ছে, মানুষের ঘুম কমে যাচ্ছে, দিনের পর দিন ঘুম কমে যাচ্ছে, তাই না? স্লিপ ডিসঅর্ডার, স্লিপ অ্যাপনিয়া, কত সমস্যা। তাহলে এখন মানুষ, অল পার্সনস, দে আর ভেরি রেডিমেড। ঘুম হচ্ছে না, তাতে কি হয়েছে? আছে না আমি প্রাজল, আরো কত আছে। একটা ট্যাবলেট খেয়ে নিলাম, বাস একটানা ঘুম। তাহলে ঘুমটাও আমরা পয়সা দিয়ে কিনি, তাই না? বড় অদ্ভুত জায়গায় আমরা চলে এসেছি। এই জায়গা থেকে কিভাবে আমরা ব্যাক করব সেটাই বোঝা মুশকিল আছে। খুব প্রবলেম, ভীষণভাবেই প্রবলেম। তাই আমরা আজকে একটু ছোট্ট করে আপনাদের একটা অন্য প্রেজেন্টেশনে যাই। হ্যাঁ, বুঝতে পারছেন, আমি জানি আপনারা ধরে ফেলেছেন কি আজকের প্রেজেন্টেশন। খুব মন দিয়ে দেখুন, এর আগেও দেখেছেন, আমার অনুষ্ঠানটা দেখেন। ঘুম, পৃথিবীর সব থেকে আরামে ঘুমোবার জায়গা মায়ের বুকের উপর। এর থেকে দামি বিছানা এখনো আবিষ্কার হয়নি, এর থেকে দামি শান্তির জায়গা আবিষ্কার হয়নি, এর থেকে এত নিশ্চিন্ত ঘুমানোর জায়গা আর আবিষ্কার হয়নি। হবে বলেও মনে হয় না। আপনাদের মতামত জানতে পারছি না। ফেসবুক লাইভ চলছে আর ইউটিউব লাইভ চলছে, কমেন্টস করুন ঘুম সম্বন্ধে। আর কি আপনারা জানতে চাইছেন তথ্য, নিশ্চয়ই চেষ্টা করব। ঠিক, কি শান্তির ঘুম ঘুম না? এমন ঘুমোবার জায়গা আর আবিষ্কার হয়েছে কি? আপনার কি মনে হয়? নিশ্চিন্ত, নিস্তব্ধ, কানের কাছে এসে জোর করে ওর নারে বাবু বলে কেউ তুলে দেবার নেই, তাই না?
ওটা ছিল বড়লোক মা, এটা একটু গরিব মা, কিন্তু মা তো মাই হয়, খালি পয়সার কম বেশির ব্যাপার। ওখানেও বাচ্চাটি যে আরামে ঘুমাচ্ছে, যে নিশ্চিন্তিতে, এখানেও বাচ্চাটা একই নিশ্চিন্তি আছে, তার মায়ের কাছে পয়সা থাক আর না থাক। মায়ের কোলের কোনো মূল্য হয় না আর তুলনাও হয় না। তারপর একটু বড় হয়ে যাবার পর মায়ের কোল থেকে নেমে এসে নিজে নিজে ঘুমাবার চেষ্টা, আর একটা নেশা চেপে বসে, কবে মায়ের মতো বড় হবো আমরা। তারপরে আরেকটু বড়, তখন আর মা কেমন আছো, বাবা কোথায়, বাবা কখন আসবে, ওসব ভুলে গিয়ে মোবাইল সঙ্গী হয়ে যাবে। ঠিক এই বয়সটা হচ্ছে এই 15 থেকে 16। তখন মেয়ে একটু বড় হয়েছে আর বাবা মা থেকে একটু একটু করে দূরে যাচ্ছে, সবে না চ্যাটিং শুরু হয়েছে। হ্যাঁ, একটু রাত জেগে, একটু মুচকে হেসে ফেলা, একটু রাত জাগা, হ্যাঁ, চ্যাটিংয়ে একটু সিগন্যাল পেলেই মনের মধ্যে একদম উৎফুল্ল হয়ে ওঠা। তারপর বান্ধবীর সাথে পরের দিন সকালবেলা গিয়ে গল্প করাই, জানিস তো কালকে রাতে ছেলেটি আবার আমাকে SMS করে, তারপর নানান কথা। তার পরের গল্পটা আপনারা জানেন। তার মানে বাবা মা থেকে ঠিক বয়স যত বাড়তে থাকে, আস্তে আস্তে সন্তানরা একটু একটু করে দূরে চলে যায়। ডিস্টেন্স হচ্ছে না? হ্যাঁ, এখন বাচ্চাটাকে ডেকে আপনি সেই আগের মতো করে একটু আদর করতে চাইলেন, না না এখন ভালো লাগছে না, এখন তার একটু বয়ফ্রেন্ডের গল্প ভালো লাগছে এখন, তাই না? নেক্সট, তারপর মেয়ে বেশ বড় হয়ে গেছে, বিয়ের একদম উপযোগী, একা একা ঘুমোতে শিখে গেছে। তখন আর বাবা মা তখন বিরক্ত হয়ে লাগে। তখন মা যদি বলে, কিরে বাবা ওঠ, এই তো সকাল 9টা বেজে গেল, মা তুমি না, উফ ডিসগাস্টিং, ঠিক এইরকম কিছু শব্দগুলো মা বাবাদের শুনতে হয়। কেন? বাবা মা থেকে বেশি লেখাপড়া করে ফেলেছে, রেডিকিউলাস। এরকম ধরনের শব্দগুলো বাবা মা শুনে শুনে মানে না বুঝলেও তারা শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছে। ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তারাও নিজেদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। তাহলে বড় হওয়ার সাথে সাথে ঘুমানোটাও পরিবর্তন হতে থাকে। এখন একা ঘুমাবার সময়, সেটা একটা পুরুষের ক্ষেত্রেও তাই হয়, ছেলের ক্ষেত্রেও সে অ্যাডাল্ট হয়ে গেছে, এখন আর অন্য কিছু ভালো লাগে না। ঘুমোতে যাবার আগে একটু গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং, ডেটিং ফিক্স হয়ে যাওয়ার পরেই একা একা রঙিন স্বপ্নের দেশে ঘুমোতে যাওয়া। এবার আসি আমরা একটু ভ্যারাইটিস কাটিং এর ঘুমানো। কেউ বসে ঘুমায়, দেখেছেন আপনারা এমন দৃশ্য? নতুন না? কেউ আবার দাঁড়িয়ে ঘুমিয়ে পড়েছে, দেখুন এটা লেটেস্ট না, আমি ঘোড়াকে দাঁড়িয়ে ঘুমোতে দেখেছি। মানুষ এরকম করে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়ে, ইটস এ ডিসগাস্টিং। একটা লাঠিতে ভর করে ঘুমাতে পারে মানুষ। কাজের ফাঁকে দেওয়ালে হেলান দিয়ে ক্লান্তি দূর করা, আর একটু ঘুমিয়ে নেওয়া। ये राम मोहन का तो पता ही नहीं लगा कब धूप आ गया, खटे में अभी तक सोता रहा। কি করবে এমন আরামের ঘুম? আপনি ভেবে দেখুন, একদম সুন্দর ঘুম দিচ্ছে, সকাল হয়ে কখন রোদ্দুর উঠে গেছে তিনি বুঝতে পারেনি, এখনো ভাবছে চাঁদের জ্যোৎস্নার নিচে রামশরণ ঘুমাচ্ছে। এটা তো একদম লেটেস্ট। গাধাকে পাশবালিশ ভেবে ঘুমিয়ে পড়া, কি করবে? এরকম ব্যাচেলার কত ছেলে মেয়ে আছে, তারা সিঙ্গেল ফাদার, সিঙ্গেল মাদার, আবার কেউ ব্যাচেলার, তো তারা এরকম রঙিন স্বপ্ন মাঝের মধ্যে দেখে। ঘুম, অফিসে গিয়ে সারা রাত না ঘুমিয়ে গিন্নির সাথে ঝগড়াঝাটি করে অফিসে টেবিলে গিয়ে চশমা পাশে খুলে রেখে এক পলক ঘুম। গোডাউন থেকে মালপত্র বের করার কথা ছিল,
কিন্তু এক পলক এক ফাঁকে একটু ঘুমিয়ে নেওয়া। এই গাড়িতে করে মাল নিয়ে যাবার কথা ছিল, তারও এক ঝলক ঘুমিয়ে নেওয়া। কি করবে, সিঙ্গেল মানুষ, বিয়ে থা করতে পারেনি এখনো, তাই গ্রিলকেই এখন গিন্নি ভেবে ঘুমাচ্ছে। কি করবে, আর কিছু করার নেই। ইনি ভাবছেন মাঠের মাঝখানে রিল্যাক্সেশন গদির ওপরে ঘুমাচ্ছে। ওনার ইহকাল পরকাল কিছুই আর খেয়াল নেই, কখন যে উঠবে তাও জানি না। মনে হয় সন্ধ্যাবেলা একটু 2-1 গ্লাস হয়ে গেছে মনে হয়, চাপ, আমার মনে হচ্ছে সেটাই। কাকাবাবু খবরের কাগজ পড়তে পড়তে আবার ঘুমিয়ে পড়েছেন। বৌমা কখন চা দিয়ে যাবে তার ঠিকানা নেই, তার থেকে একটু ঘুমিয়ে নিই। বয়স বেড়ে গেছে, কাউকে জোর করে কিছু বলা যাবে না, তাই কাকাবাবু একা একাই ঘুম দিচ্ছে। আমরা এমন প্ল্যাটফর্মে ট্রেন আসতে দেরি হলে আমরা বেশ কিছু পরিবারকে এরকম ঘুমিয়ে নিতে দেখেছি। কতজনের এমন প্ল্যাটফর্মে ঘুমাতে গিয়ে ট্রেন মিস হয়ে গেছে, তাই না? কিন্তু ঘুম ছাড়েনি কেউ। ফুটপাতে একদম নবাব সিরাজদৌল্লা স্টাইলে ঘুমাচ্ছে, আর পাহারা দিচ্ছে তার শের খান। কিন্তু ঘুমটা নিছক খারাপ না, আপনার আমার থেকে দারুণ ডিপ ঘুম দিচ্ছে। ইনি কাজের মেশেও ল্যাপটপে কাজ করতে করতে ব্যাস কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেরই খেয়াল নেই। ঘরে এসি লাগানো নেই বলে বরফকে এরকম করে জড়িয়ে ধরে ঘুমাতে আমি খুব কম লোককে দেখেছি। আপনারা ঘুমাতে দেখেছেন কিনা আমি জানি না। ঘরে এসি নেই, বাইরে বারান্দায় এসে একটা বরফের টুকরোকে জড়িয়ে ধরে চাপা দিয়ে দিব্যি ঘুমিয়ে দিয়েছে। এরকম ঘুম খুব কম লোকের হয়, তবুও ঘুম বেঁচে থাক আপনাদের, এটা তো অসাধারণ। মশা তো দূরের কথা, এখানে সাপ ও বিড়াল কুকুর কারোর 14 পুরুষের ক্ষমতা নেই ভদ্রলোককে গিয়ে ফুটপাতে ঘুমাচ্ছে কামড়ে দেয়, তাই না? জানি না উনি কিসের ভয়ে এই স্পঞ্জের ভেতরে ঢুকে পড়েছেন, কিন্তু ঘুমটা অসাধারণ মশাই, দারুণ। গার্লফ্রেন্ডকে নিয়ে আইনক্সে সিনেমা দেখতে গেছে, পপকর্ন নিয়ে গার্লফ্রেন্ড বসে মজা নিচ্ছে, আর বয়ফ্রেন্ড ঘুমিয়ে পড়েছে। মশাই, এরকম ভাবে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুমিয়ে পড়লে অন্যজন হাত ধরে নিয়ে চলে যাবে তো গার্লফ্রেন্ডকে, তখন কি করবেন? একটু সাবধান। আমরা বাসের মধ্যে এরকম অনেকে ঘুমোতে দেখেছি, তাই না? এটা নতুন নয়, প্রতিটা মানুষেরই প্রায় এই অভিজ্ঞতা আছে। পাশের জন ঘুমোতে ঘুমোতে কাঁধের মধ্যে মাথা দিয়ে দিয়েছে, দাদা একটু সরে বসুন না। সে এমনভাবে ঘুরে তাকালো যে মনে হচ্ছে বাসের টিকিট কাটার সাথে সাথে আমার কাঁধটাও সে ভাড়া দিয়ে কিনে নিয়েছে তাকে ঘুমোতে দেওয়ার জন্য। ট্রেনের কম্পার্টমেন্টে তারকেশ্বরে জল ঢেলে ফেরার পথে বাবুরা ঘুমিয়ে পড়েছে সারা রাত, হেঁটে হেঁটে জল ঢালতে গিয়েছিলেন এরা। এবার আসি মূল পর্বে। যদি রাতে ঘুম না আসে কি করব? এমনি করে কি রাত জেগে বড় বড় চোখ করে তাকিয়ে থাকবো? আর একটু পরেই তো অ্যালার্ম বাজবে, তাই না? তাহলে এই সময়টা বড় অসহায় মনে হয়, হঠাৎ করে উঠে বসে পড়তে হয়, আর মনে হয় পৃথিবীতে একদম একা আমি, কেউ নেই, বাবা মা ভাই বোন বয়ফ্রেন্ড। রাতে যদি ঘুম কারণ না আসে, তার থেকে পৃথিবীতে অসহায় মানুষ আর দুটো নেই। আমি রাইট? ঠিক বলছি? আপনি ভেবে দেখুন, সারাদিন হই হই করে কত লোকের সঙ্গে কাটাচ্ছেন, কত আত্মীয় স্বজনের সঙ্গে গল্প গুজব, টিভি দেখা, চা খাওয়া হচ্ছে না? রাতে সবাই ঘুমিয়ে পড়েছে আর আপনার ঘুম আসেনি, আপনি উঠে জেগে বসে আছেন ঠিক এই মহিলার মতো। কি মনে হয় তখন? অসহায় না? ইস, মানে এইরকম ভাবে বেঁচে থাকাটাই একদম যাতা।
যদি আরেকজন কারো ঘুম না হতো গল্প করে কাটিয়ে দিতাম। কেউ নেই, সবাই ঘুমাচ্ছে, আপনি একা জেগে আছেন। তাহলে ঘুম বড় ইম্পর্টেন্স টপিক ইন হিউম্যান লাইফ। আমি আপনাদের বলেছিলাম একটা মানুষের 4টে জিনিস নর্মাল হতে হবে: খাওয়া, ঘুম, প্রস্রাব আর পটি হওয়া। এই 4টে যদি ঠিক না থাকে সে রোগী, 4টে যদি ঠিক হয় সে কখনোই রোগী হতে পারে না। এই 4টে টপিক একটা মানুষের জন্য ভেরি ইম্পর্টেন্ট। এভরি ডে ইট শুড বি নিডেড ফর ডেলি অ্যান্ড ডেলি। তাহলে যখন ঘুম আসে না, আশেপাশে কেউ নেই, কি করবো? ঘুমের ঔষধ। ড্রয়ার খুলেই টপাস করে একটা ঘুমের ওষুধ বের করেই খেয়ে নেওয়া, তারপর ঘুমের দেশে চলে যাওয়া। ঘুমটাও পয়সা দিয়ে কিনতে হয়। তাহলে একবার ভেবে বলুন, আপনাদেরই বলছি, যে ঘুমের ওষুধটা একটা খেলে আপনার একদম একটানা সকাল অবধি ঘুমিয়ে পড়ছেন, আর যে ওষুধটা 10টা খেয়ে নিলে আর কোনোদিন ঘুম ভাঙবে না, তাহলে সেই ওষুধটাই আপনি ডেলি খাওয়ার জোগাড় করে রেখেছেন। এটাকে কি বলে? টেন্ডেন্সি অফ সুইসাইড। কেন? আগে এত ছিল না, এখন পেশেন্ট এলেই সব রোগ বললো, আমার হাঁটুর ব্যথা, কোমর ব্যথা, মাথা ব্যথা, এখানে ব্যথা, ওখানে ব্যথা। শেষে বলছি, স্যার ঘুম হয় না কিন্তু আমার। কেন ঘুম হয় না কেন? এত টেনশন হয় যে কি করি, রাতে ঘুম হয় না। তো কি করেন আপনি? জেগে বসে থাকি। কেন? রাতের বেলা একা একা কবিতা বলতে পারেন তো? কোমর পাড়ার গরু গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি নেই, পড়ার অভ্যাস নেই। তাহলে মানুষ কোন পর্যায়ে পৌঁছে গেছে? আজ থেকে 10 বছর আগে তার যা টাকা ছিল তার থেকে কয়েক গুণ বেশি টাকা, কিন্তু এখন সে আগের থেকে 10 গুণ বেশি ভালো আছে। সব বেড়েছে, সব টাকা বেড়েছে, সম্পত্তি বেড়েছে, তার গয়না বেড়েছে, শাড়ি জামা কাপড় বেড়েছে, ফ্যামিলিতে মেম্বার বেড়েছে। ঘুমটা কমে গেছে, ঘুমটা বাড়েনি। সেটা কি ভেবে দেখেছেন? তাহলে আমরা আস্তে আস্তে রসাতলে চলে যাচ্ছি ডিউ টু ল্যাক অফ স্লিপিং অ্যাপনিয়া। ইটস এ ডিজিজ। এটা অসুখ। আপনার সুখের সংসারে অসুখ ঢুকে গেছে, এটাকে সারানো প্রয়োজন প্রাকৃতিকভাবে। কেমন? তাহলে এই এত ছাইপাশ ভস্য ডেলি ডেলি গিলছেন, হ্যাঁ গেলাই তো বলে একে, থোড়ি আপনার শরীরে ভালোর জন্য খাচ্ছেন এটা, তো যেটা ভালোর জন্য নয় তাকে গেলা বলতে হবে তো। এই এতগুলো ওষুধ আপনার প্রতি মাসে লাগে। স্ট্রেঞ্জ। এরপর দেখবেন কোন দিন আপনার বাড়ির ফ্ল্যাটের সামনে গিয়ে ঘুম চাই, ঘুম, দুপুরের ঘুম 50 টাকা, সন্ধ্যার ঘুম 100 টাকা, রাতের ঘুম 500 টাকা মাসে। 1 বছরে নিলে সাবস্ক্রিপশন, 10 মাসের টাকা দিলে 2 মাসের ফ্রি, এইরকম সব অফার নিয়ে আসবেন। অথবা মোবাইলে এবার অফার পাবেন। আপনি কি দুপুরে ঘুমোতে চান? তাহলে 1 টিপুন। সন্ধ্যাবেলা ঘুমোতে চান? তাহলে 2 টিপুন। যদি রাতে ঘুমোতে চান তাহলে 3 টিপুন। আর যদি নিজে না ঘুমিয়ে অপরের ঘুমে ডিস্টার্ব করতে চান তাহলে 9 টিপুন। ঠিক ঠিক। আর 2 দিন পর আপনার মোবাইলে এরকম অপশন আসতে থাকবে। আর ঘুমের ওষুধের টাকা আলাদা করে দিতে হবে না, মোবাইল রিচার্জের সঙ্গে নিয়ে নেওয়া হবে। তাহলে আমরা উন্নয়ন করেছি, উন্নয়ন। উন্নয়নের ফল তো দেখতে পাচ্ছেন। উন্নয়ন হয়েছে আমাদের দেশে। আর উন্নয়নের ফলে রাতের ঘুম গেছে চলে, ঠিক না?
সেলুকাস বিচিত্র হৃদয়। চলো নেক্সট, স্বপ্নের ফেরিওয়ালা। তাই গানটা শুনেছিলেন বোধহয়, আমি এক ফেরিওয়ালা ভাই, স্বপ্ন ফেরি করে বেড়াই। তাই আশা, স্বপ্ন, কাব্য, দুঃখ, দ্বিধা, কবিতা, সাহিত্য, ভালোবাসা সব এগুলো কিনতে পাওয়া যায় স্বপ্নের মধ্যে। একটা ট্যাবলেট কিনলেই আপনি বলবেন আমার একটা ভালোবাসার ট্যাবলেট দিন, আপনি রাতে ঘুমিয়ে শুধু প্রেম ভালোবাসা দেখবেন। আমাকে একটা কাব্য সাহিত্যের ট্যাবলেট দিন, আপনি রাতে শুয়ে শুয়ে কবিতা ভাববেন। এরকম সব আলাদা আলাদা ঘুমের ট্যাবলেট আসছে, আপনাদের জন্য আসছে, ভেরি রিসেন্ট, জাস্ট ওয়েট ফর সাম ডেজ। আনা হচ্ছে, আমরাও তো ভাবছি আপনাদের জন্য যে একটা ট্যাবলেট খেয়ে নিলেই জীবনে কবিতা লেখে নি, সে কবিতার স্বপ্ন দেখবে। না, রাজনীতির ট্যাবলেটও আসবে। আপনারা ভাবছেন যে ওটা বললো না কেন, আসবে। ওটা ট্যাবলেট খেলেই আপনার মাথায় রাজনীতি ঘুরে বেড়াবে। দেখবেন ঝান্ডা নিয়ে দৌড়দৌড়ি করছেন। তাহলে ঘুমটা মানুষের নর্মাল কেন হচ্ছে না, সেটা কি খুঁটিয়ে দেখেছেন একবারও? দেখা দরকার। দেখি, আগেকারের দিনে অন্তত আমাদের ছোটবেলায় বই পড়ে ঘুমানোর একটা ব্যাপার ছিল, সেটা কিন্তু এখন নেই। ঘুমের দরকার খুব, আমরা বই পড়তে পড়তে ঘুমাতাম, ঘুমের ওষুধের কাজ করতো। এখনো বই পড়ে, সেটার পড়ার বই না, ফেসবুক পড়া হয়, তাই না? ফেসবুক আর হোয়াটসঅ্যাপ, রাতের 2টো অবধি চ্যাটিং করলে বাবা, কারো 14 পুরুষের ক্ষমতা নিয়ে আপনার চোখে ঘুম এনে দেয়। বিয়ে থাটা করে ফেলুন না, কেন গার্লফ্রেন্ডকেও জাগিয়ে রাখছেন? আবার গার্লফ্রেন্ড জেগে থাকা মানে তার মা জেগে আছে, তার মা জেগে থাকা মানে তার বাবা জেগে আছে, মানে কতগুলো লোকে জাগিয়ে রেখেছেন আপনি, তাই না? কেন কেন এই অবিচার করছেন? বিয়ে থাটা করে ফেলুন, ভালো করে ঘুমান। তাহলে বই হচ্ছে ঘুমানোর একটা মারাত্মক ওষুধ। যাদের ঘুম আসছে না, আমি বলবো অন্তত যে প্লিজ মেক এ হ্যাবিট ফর রিড। ইয়েস, ভালো গল্পের বই, ম্যাগাজিন পড়ুন, অনেক জানতে পারবেন। আর এই পড়তে পড়তে দেখবেন কখন ঘুম এসে গেছে। ইটস এ ভেরি গুড হ্যাবিট, অভ্যাস করুন না, দোষ কোথায়, তাই না? তাহলে নেক্সট কি বলছে দিদিমণির পরে? এই হচ্ছে আপনার মতো সেই দাদা ভাই, দরজা জানলা বন্ধ করে দিয়ে, বাবা মা ঘুমিয়ে পড়েছে, একটু উঁকি মেরে এসেই লাইট অফ করে দিয়ে চ্যাট। ওফ, কি রাজকার্যই না করছে বাবাধন। লাখ কোটি টাকা কামিয়ে ফেললো 2-2:30 অব্দি চ্যাট করে গার্লফ্রেন্ডের সঙ্গে। লাভ কি? ভার্চুয়াল ওয়ার্ল্ড। যারা ভার্চুয়াল ওয়ার্ল্ড নিয়ে বেঁচে আছেন, দে আর মোস্ট ইডিয়েট ইন দ্য ওয়ার্ল্ড। কিচ্ছু নেই, একটা মিথ্যে দুনিয়ায় বেঁচে থাকা, তাই না? কি জানি কবে বুঝবে মানুষ, সব ফণীভূষণ হয়ে গেছে। ঘুম না আসার কারণ কি? কারণ কি? বড় কঠিন প্রশ্ন। একটা মানুষের 6 থেকে 8 ঘন্টা ঘুমানোর প্রয়োজন এভরিডে, কিন্তু ঘুমাচ্ছেন না আপনি। একটি মানুষ যদি পরপর 11 দিন না ঘুমায় 24 ঘন্টা করে, সেই মানুষটা 11 দিনের মাথায় গিয়ে মারা যাবে। এটা কি জানতেন এই তথ্যটা? না, এটাও আমার একটা বিদেশি সাইকোলজিক্যাল বই থেকে পেয়েছিলাম। তাহলে বুঝতে পারছেন যে ঘুমানোটাও মানুষের শরীরের একটা এসেনশিয়াল সাবজেক্ট, টপিক। ঘুমাতে হবে। আপনার ঘুমের যদি আজকে ঘাটতি হয়ে যায়, কালকে সেটা পূরণ করতে হবে, নাহলে ওই ঘাটতি একদিন আপনার হোল বডির মধ্যে কোনো একটা অর্গানকে ডিসঅর্ডার করে দেবেই। কারণ কি দেখে নিন। পেট গরম যাদের আছে, অ্যাসিড গ্যাস অম্বল প্রচুর যাদের, প্রচুর, ঘুম থেকে উঠে অ্যান্টাসিড খেতে হয়, তাদের রাতে ভালো ঘুম হবে না। মিলিয়ে নেবেন যারা আমার টিভির পর্দায় বসে আছেন। আর ফোন করতে যারা চাইছেন বা ফোন করছেন, চেষ্টা করছেন, নিচের এই 2টি নম্বরে ফোন করুন। 2টো বোল্ড করে বড় নাম্বার, পাশাপাশি বড় 2টো নাম্বার দেওয়া আছে, ওই নম্বরে ফোন করুন। ইয়েস, আসার জন্যই ফোন করছেন না? আছি তো, আমি তো আছি, ভয় পাবার কিছু না। আমার নাম্বার তো আপনাদের সবার কাছে দেওয়া আছে, যখন খুশি দিনে রাতে ফোন করে নেবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে
পেট গরম যাদের আছে তারা ঘুমাতে পারবে না, অ্যাসিড, গ্যাস অম্বল এবং পটি ক্লিয়ার যাদের হয় না তারা রাতে ঘুমাতে পারবে না, সুন্দর ঘুম নয় তাদের। কনস্টিপেশন, একদিন দুদিন ছাড়া ছাড়া বা সপ্তাহে একদিন করে পটি করতে যায়, তাদের রাতের ঘুমের 12টা 5 হবেই, একদম বেদ বাক্য। যাদের জয়েন্টে জয়েন্টে মারাত্মক ব্যথা, পলিআর্থারাইটিস, রিউমাটয়েড আর্থারাইটিস অর অস্টিওআর্থারাইটিস আছে, তারা রাতে নিঃশব্দ নিঝুম ঘুমাতে পারবে না। যাদের শ্বাসকষ্ট আছে, অ্যাজমার রোগী, সিওপিডি, তারা একটানা ঘুমাতে পারবে না। একবার করে কাশি আসবে আর চমকে চমকে দমকা হাওয়ায় খুলে যাওয়া জানলার পাল্লার মতো ঘুমটা ভেঙে যাবে। এই হচ্ছে আমাদের গোপাল দাদা, গোপাল ভাঁড়। গোপাল ভাঁড়ের বংশধরদের তো দেখিনি আমরা, তাদেরই বংশধরে কেউ হবে এটা। রিমোট নিয়ে কাকাবাবু ঘুমিয়ে পড়েছেন, ভুঁড়িটা সুন্দর বানিয়েছেন, কিন্তু ওনার ঘুমের সময় পাশে কেউ ঘুমাতে পারবে না। মানে ওই যে বললাম, নিজে ঘুমিয়ে আরেকজনকে ঘুমাতে না দেয়, এটাও তার একটা ক্রাইম, তাই না? উনি একদম পুরো স্যাক্সোফোনের মতো বাঁশি বাজাতে থাকছে, আর পাশে যিনি শুয়ে আছে সে ভাবছে আমি পুরো চিড়িয়াখানায় শুয়ে আছি, সিংহের গুহার মধ্যে গাঁক গাঁক করে আওয়াজ হচ্ছে নাকের। কোনো মানুষ ঘুমাতে পারবে এই মানুষটার পাশে? আপনি বলুন। কি এইবার ওই দিদিমণিরা তার স্বামীদের দিকে তাকাচ্ছেন যাদের ভুঁড়ি আছে, কি করবেন? পাল্টাতে পারবেন না, কোনো চান্স নেই। বিশ্বাস করুন দিদিভাই, আপনার হাজব্যান্ডের এত বড় ভুঁড়ি হয়ে গেছে, ওটা নিয়েই আপনাকে কাটাতে হবে, কিচ্ছু করার নেই, পাল্টাবার কোনো অপশান নেই এখনো। তো আপনি যদি বলেন যে কোম্পানিতে গিয়ে আর একটা পাল্টে দিন আমাকে, আর চান্স নেই। ওই ভুঁড়িওয়ালা গোপাল ভাঁড়টাকে নিয়েই ঘুমাতে হবে। তার থেকে চেষ্টা করুন ভুঁড়িটাকে কি করে কমানো যায়। আমি তো প্রচুর টিপস দিয়ে দিয়েছি, কমানো যায় তো। খালি আপনি একটু বড় বড় চোখ করে বলবেন, শোনো কালকে সকালে ঘুম থেকে উঠেই হাঁটা শুরু করবে, তাহলেই হবে। আপনি আছেন যখন, কিন্তু এটাকে দৃঢ় প্রতিজ্ঞ হওয়া দরকার। ভুঁড়ি আছে যাদের, তাদের কমিয়ে ফেলা দরকার, তাহলে দেখবেন সুন্দর ঘুম হচ্ছে। অথবা ঘুমের সাথে নাক ডাকার আওয়াজটা হচ্ছে না। কেন? আপনি হয়তো ঘুমিয়ে পড়লেন, পাশের জন যে ঘুমাচ্ছে তার কথা একবার ভেবে দেখেছেন? এটা অপরাধ। উনি থানায় গিয়ে ডায়েরি করে দিতে পারেন, আমার স্বামী আমার পাশে শুয়ে শুয়ে নাক ডেকে আমার ঘুমের বিরক্ত করে। ইয়েস, এটা করবেন না, ঠিক? চলো নেক্সট বলছে, রাতে বারবার প্রস্রাব যায়, যাদের পোস্টেড প্রবলেম আছে তাদের কিন্তু ঘুম আসবে না। আমি কিন্তু আপনাদের এখন কারণগুলো বলছি যে একটা মানুষের কোন কোন কারণে ঘুম হয় না। আপনারা মন দিয়ে শুনছেন নিশ্চয়ই। নেক্সট, আর কোন কারণে ঘুম হচ্ছে না? ডিপ্রেশন। দিদিমণি, দুটো প্রেম ভেঙে গেছে, 3 নম্বর চলছে, কিন্তু 3 নম্বর ছেলেটা এখনো বিয়ে করার কোনো চিন্তা ভাবনায় বলছে না। কবে থেকে বলছি বাবা মার সাথে দেখা করাও, তাও কিছু বলছে না। কি রে বাবা, এই ভেবে দিদিমণি রাতে ঘুম আসছে না, তাহলে কি 3 নম্বর বয়ফ্রেন্ডটাও টিকবে না? ইস, কি লজ্জার ব্যাপার। হ্যাঁ, নিজের প্রবলেমের জন্য নিজের ঘুম আসছে না। কেন? নিজের প্রবলেম নিজে কাটাতে পারছেন না, তার মানে প্রবলেমটা ইন্টারন্যাশনাল হয়ে গেল। তাহলে কাউকে গিয়ে বলতে হবে আপনার সমস্যাটা। নিজের ডিপ্রেশন কাটাবার জন্য কাউন্সিলিং করানো প্রয়োজন, সেটা যে কারণেই হোক। তবে হ্যাঁ, যিনি কাউন্সিলিং করবেন, যে ডক্টর, তাকে কিন্তু খুলে সমস্ত ব্যাপারটা জানাতে হবে যে এই কারণগুলো আমার মনটাকে কুরে কুরে খাচ্ছে, আমার ঘুম আসতে চাইছে না। কেমন? নাকের মধ্যে যাদের পলিপ আছে, সাইনোসাইটিস আছে, টনসিল বড় হয়ে গেছে, কফ জমে থাকে, তাদের ঘুম আসবে না। সুন্দর ঘুমের জন্য কি করবেন ভালো করে দেখে নিন এবং শুনে নিন। নাম্বার 1, রাত্রে শুতে যাবার আগে ভালো করে স্নান করুন, এবং এইরকম শাওয়ার দিয়ে যদি স্নান করা যায়, এটা একটা থেরাপি, ওয়াটার থেরাপি বলা হয়। মাথার মধ্যে শিরোধারা, যেটা আপনার সুন্দর ঘুম আনবে। পাটা ভালো করে ডুবিয়ে ধোবেন একদম হাঁটু অবধি রাতে শুতে যাবার আগে। হাতের নখ থেকে একদম কনুই অবধি ভালো করে ধোবেন রাত্রে শুতে যাবার আগে। মুখটাকে ভালো করে ধোবেন এবং ঘাড়ে জল দেবেন, ঘাড়ে শুতে যাবার আগে রাত্রে।
এবং পেটটায় একটু জল হাত দেবেন। এবার গিয়ে শুয়ে দেখুন তো, আর অবশ্যই যেন এক গ্লাস জল খাওয়া হয় শুতে যাবার আগে। ঠিক আমি যে নিয়মগুলো বলছি নিহত ছেলে খেলার নয়। দীর্ঘ বছর বইপত্র ঘাঁটাঘাঁটি অনেক ডক্টরদের সঙ্গে ডিসকাশন করার পরে এই নতিজাতে আসতে পেরেছি। এরপর শুয়ে দেখুন, একদম এইরকম ক্রিম ঘুম হবে, দেখতে পাচ্ছেন কেমন মিষ্টি ঘুমে ঘুমাচ্ছে। এরকম একটা সুন্দর ঘুমের জন্য যেগুলো করতে বললাম প্রতিদিন করুন। আর ন্যাচারাল হোম রেমেডিস, যাদের একদম ঘুম হচ্ছে না, ওষুধ খেয়ে অভ্যাস করে ফেলেছেন, তারা কি করবেন? তাদের জন্য কিছু ঘরোয়া টোটকা বলে দিই। এতক্ষণ বসেছিলেন, ঘরোয়া টোটকা চাই ভালো ঘুমের জন্য, চলুন দেখে নিন। গোলমরিচের সঙ্গে একটুখানি মধু খেয়ে নেবার পর এক গ্লাস জল, দারুণ ঘুম হবে। দারচিনির গুঁড়ো অথবা দারচিনির টুকরো চিবিয়ে খেয়ে নিয়ে এক গ্লাস জল, দারুণ ঘুম হবে। দুপুরবেলা খাবার সময় অথবা রাতে খাবার সময় শুষ্নি শাক বাটা একটু খেয়ে নেবেন, আমরুল শাকও বলে একে। এবং যাদের একদম ঘুম আসতে চায় না, তাদের প্রাণায়াম করার জন্য বলছি। প্রতিটা মানুষের প্রাণায়াম করার প্রয়োজন আছে যাদের একদম ঘুম আসছে না। প্রাণায়ামের মাধ্যমে ব্রেনের মধ্যে অক্সিজেন পৌঁছায়, রক্তে অক্সিজেনের পরিমাণ বাড়ে, অক্সিজেনেটেড ব্লাডের পরিমাণ বাড়ে ইন হার্ট। সো সুন্দর ঘুমের জন্য প্রাণায়াম করুন রাতে শুতে যাবার আগে অথবা সকালে ঘুম থেকে ওঠার পরে, সেটা যে কোনোভাবেই। ঠিক ব্রেনে অক্সিজেন যাবার প্রয়োজন আছে। ওকে, তাহলে আমরা শেষের দিকে চলে এলাম তো আস্তে আস্তে। এইবার বলে দিই, যারা পুরো অনুষ্ঠানটা দেখে মনে রাখতে পারবেন না, মনে হচ্ছে ভুলে ভুলে যাব, তাদের জন্য বলে দিচ্ছি যে ইউটিউবে চলে যাবেন। আপনার ইউটিউবে তো আমি আছি, দেখুন আপনার মোবাইলে ইউটিউব খুলে দেখুন, আমাকে দেখতে পাচ্ছেন। টিভিতে যে শোটা চলছে ওই শোটাই ওখানে চলছে। ওকে, তো সেই জন্যই বলছি যে এত উতলা হবার কিছু নেই। আপনি যদি ঘরোয়া টোটকা বা পুরো অনুষ্ঠানটা মনে করেন যে না, যা দেখালো ডাক্তারবাবু ভালো লাগলো দেখার সময়, কিন্তু ভুলে গেলাম, তো না, ভুলে যাওয়ার কিছু নেই, ঘাবড়াবারও কিছু নেই। এই অনুষ্ঠানটা আবার দেখতে পাবেন ইউটিউবের মধ্যে। কেমন? তো আমরা ছোট্ট একটা ঘড়ির কাঁটা কি বলছে আজকে? ওকে, একটা দারুণ অনুষ্ঠান দেখে তারপর ফিরি একটা ভিডিও প্রেজেন্টেশন। আর মনে করে দিই আবার একবার যে আজকে থেকে শুরু হয়ে গেছে একটা ফিজে দুজন মানুষকে দেখাতে পাচ্ছেন, কিন্তু তারা একই পরিবারের হতে হবে। পাড়া থেকে কাউকে হাত ধরে নিয়ে চলে এলাম, চ বাবা ডাক্তারখানায় যাচ্ছি, একটা টিকিটে দুজন দেখানো যাবে, সেই জিনিস না। আপনার পরিবারের কল্যাণের জন্যই এটা করা হয়েছে। এই ইন্ডিপেন্ডেন্স মান্থ উপলক্ষে, স্বাধীনতা দিবসের মাস উপলক্ষে। কেমন? তো সুতরাং আগামী আরও 13 দিন চলবে। আগামীকালকেও চলে আসুন, নাম লেখান আর চলে আসুন। তাই আমাকে ফোন করে সময় নষ্ট না করে নিচে যে নাম্বার আছে ওই নাম্বারটা নোট করুন। এই সুযোগ সারা বছর তো হয় না, তাই এবারে একদম টানা 14 দিন ব্যাপী চলবে এই সুযোগটা। আপনাদেরই জন্য করেছি, কারণ ওই স্বাধীনতার মাসে সবাইকে ডেকে ডেকে মিষ্টি খাওয়ানো তো সম্ভব নয়। আমার তো মিষ্টির দোকান নেই, না মিষ্টির দোকান নেই, তাহলে তো সবাইকে ডেকে ডেকে খাওয়াতাম। অন্তত ফিজটা কমিয়ে তো মানুষকে উপকার করা যেতে পারে। তো আমার মনে হয়েছে যেটা মাঝের মধ্যে করে থাকি। তো আমি নগণ্য মানুষ, এইটুকু আমার উপহার আপনারা নেবেন নিশ্চয়ই, আশা করছি। তো চলে আসবেন, চলুন আমরা অনুষ্ঠানটা দেখে তারপর ফিরব। একটি গল্পটা বলে দিই আগে। ছেলে ছিল, সে ওই কাগজ বাড়ি থেকে কিনে এনে আবার বিক্রি করে আসতো। তো ছেলেটির বাবা ছিল না, মা ছিল না, কিন্তু পড়াশোনার আগ্রহ ছিল। তা সেই কাগজ কেনা সাথে সাথে বইও বিক্রি করে দিত কেউ। তো সেই বইগুলো পড়ে পড়ে সেই ছেলেটি একটা সময় চাকরি পেয়ে যায় ব্যাংকে। তো সেই রকম মানুষও আছে। তো আমরা ইচ্ছে করলে পারি না যেটা না। সবসময় বড়লোক বাবা, আমার বাবা টিচার রাখেনি, আমার বাবা গাড়ি করে স্কুলে পাঠায়নি, তাই পাশ করতে পারেনি, এসব অজুহাত। তো চলুন ছেলেটির ঘটনাটা দেখুন, তাহলেই বুঝবেন যে ওই মানুষের তৃতীয় হাত অজুহাতটা ব্যবহার না করলে মানুষ বড় হতে পারে। ওকে, ওয়াচ ইট। Hey, Sandeep! यहाँ ऊपर
एक सेकंड यार, ये किताब नहीं बेचनी, इसको निकाल दे। निकाल दो सर, फालतू में घर में पड़ी रहेगी। ये नहीं बेचनी, बाकी तोल दे दो। 15 किलो सर। ठीक है, दे दो सर, 10-15 रुपए ज्यादा दे दूंगा उसकी। कहा तुझसे नहीं बेचनी किताब, इसके पैसे दे दे बस। सर ये एक्सक्यूज मी सर। क्या हुआ प्लीज सर, कैन आई बोरो दिस बुक सर? सर प्लीज सर। यार, अच्छे खासे पढ़े लिखे लगते हो, तो फिर ये रद्दी का काम क्यों कर रहे हो तुम? आपके लिए ये रद्दी है सर, मेरे लिए BA MA की डिग्रियां हैं सर। जो भी पढ़ा हूँ इसी से ही पढ़ा हूँ सर। नाइस, काफी कमाल के आदमी लगते हो यार। एक काम करो, अंदर आ जाओ, तुम्हारी रद्दी के बारे में बात करते हैं। हाँ दोस्त, बताओ अपने MA और BA की डिग्री के बारे में। सर पापा पढ़े लिखे थे नहीं, उनका रद्दी का काम था। अच्छा, मगर हमें पढ़ाना चाहते थे। मैं जब 14 साल का था तब उनकी डेथ हो गई। ओह, छोटा भाई 8 साल का था, मम्मी हाउस वाइफ। तो घर चलाने के लिए मुझे ये रद्दी का काम चलाना पड़ा। स्कूल छूट गया, मगर मैंने पढ़ाई नहीं छोड़ी सर। उसके बाद में सर मैंने रद्दी पकड़ी, रद्दी को पढ़ना शुरू किया, रद्दी से सीखना शुरू किया। एक सपना था सर, थोड़ा और जान लूं, थोड़ा और सीख लूं। वो कहते ना सर, नेवर स्टॉप ड्रीमिंग। कमाल हो यार। और इलेक्ट्रिकल चीजों में ज्यादा इंटरेस्ट है सर, इसलिए ये बुक आप मुझे पढ़ने को दे दो तो आई विल बी थैंकफुल सर। क्या आदमी हो, मजा आ गया सच में। यू कैन गिव दिस बुक, पर मुझे 2 दिन में वापस चाहिए। 2 दिन बहुत है सर इसे खत्म करने के लिए। श्योर? श्योर सर। चलो थैंक यू सर। कुछ सपने लायक होते हैं पूरा होने के। जब आपको ऐसा कोई सपना दिखे जिसे देख उसे पूरा करने का मन करे, तो जाइए giftlivelihood.com पर। তাহলে বুঝতে পারলেন যে ইচ্ছা থাকলে উপায় হয়। আমাদের ঘরের বাচ্চারা এখন তারা অজুহাত দেখায় যে না, বেশি করে যদি টিচার না রাখা হয় নাকি ভালো রেজাল্ট হয় না। এই সমস্ত আপনারাও বড় হয়েছেন, আমাকে নতুন করে বলার কিছু নেই। আপনারাও জানেন যে আমাদের ছোটোবেলায় এত টিচার ফিচার কিছু ছিল না। আমরা বোধহয় ক্লাস 5-এর পর থেকে আমি টিচার পেয়েছিলাম, তাও বিনা পয়সাতেই। তখনকার দিনে এরকম ছিল, অনেক মাস্টারমশাই ছিল। ক্লাস 9 থেকে প্রয়োজন ছিল, তা তখন পেয়েছি। তো সুতরাং ইচ্ছা থাকলে উপায় হয় না, এটা ভুল কথা। কষ্ট করেই বড় করবো না, সোনার চামচ মুখে নিয়ে জন্মায়নি। একদম নিম্ন মধ্যবিত্ত ঘর থেকে আজকে প্র্যাকটিস করতে করতে, পড়াশোনা করতে করতে আজকে এই জায়গায়। তারপরেও কত লোকের থেকে কত কথা শুনতে হয়, তাতে কিছু যায় আসে না। কারণ যে কটা বছর নিজে ডক্টরি প্র্যাকটিস করছি আর নিজের লড়াইটা শুরু করেছি পড়াশোনার পর থেকে, যে 30 বছর লেগে গেছে আমার, সেই লড়াইটা তো আজও থামেনি। তো সুতরাং আর এইসব কারোর কথায় না উনি ভালো ডাক্তার নয়, তাতে কিচ্ছু যায় আসে না। উনি সব রোগ সারাতে পারে না, তাতেও কিছু যায় আসে না। আমি কারো সবার ঠেকা নিয়ে বসে নেই তো, বাট যেটা প্র্যাকটিস করি, যেটা পারি, সেটা কিন্তু একদম টেবিল ঠুকে বলে দিতে পারি, হ্যাঁ হবে। যেটা হবে না আপনাদের সামনেই বলে দিই, এটা হবে না। আপনারা ফোনেও অনেক সময় করেন, রাগও হয়তো করেন, স্যার কিছু বললেন না। বাবা, যেটা আমাদের হবে না, একটা ডাক্তার সব বিষয়বস্তু পড়ে আসা সম্ভব নয়, কখনোই না, তাই না? আজও অব্দি এখনো পড়াশোনা শেষ হয়নি, এখনো চালিয়ে যাচ্ছি, টিল নাও। সো ইচ্ছা থাকলে উপায় হয়। দেখেন না রাস্তায় এরকম কত ভিখারি বসে থাকে, 10 টাকার নোট দিয়ে আবার 8 টাকা তুলে নিয়ে চলে যায়। না, আমি কোনোদিন ভিখারিকে ভিক্ষা দিই না এখন অবধি। কেউ বললেন এত বাজে লোক, কেন দেব? একটা দিনের জন্য তাকে ওই ভিক্ষা দিয়ে তার অভ্যাস খারাপ করে দিচ্ছি। সে যদি আমার সঙ্গে আসতে চায়, আমার আশ্রমে চলে আসুন না, আমার আশ্রম করা আছে। তাকে দুবেলা নয়, সারা বছর বসিয়ে খাবো, পড়াশোনা শেখাবো। ওই বাচ্চাগুলোকে একদিনের জন্য ভিক্ষা দিয়ে ওই ট্রাফিক সিগনালে অভ্যাস খারাপ করিয়ে দেওয়া না। কারণ যে টাকাটা আপনার থেকে চেয়ে নিয়ে গেল ওই বাচ্চাটা, গিয়ে দেখবেন ফুটপাতের পাশে তার মালিক দাঁড়িয়ে আছে, নাহলে তার বাবা অথবা মা দাঁড়িয়ে আছে, যে তাকে ইনসিস্ট করছে, তাকে শেখাচ্ছে যে হ্যাঁ ভিক্ষা করো। আমি দিই না, তাই তাতে যদি আমাকে বলে অনেকে খারাপ লোক, ভিক্ষা দিস না কেন? দিই না,
এটাই আমার এথিক্স। তাই আজকে একটা আশ্রম বানাতে পেরেছি, আমার মতো আরো কয়েকজন মিলে, আমি একা না। আচ্ছা, তাদেরকে সাহায্য করি। শুধু আমি একা না, এই বিগত দিনে আমি চন্দ্রকোনায় গেলাম চেম্বারে, আমার ডিস্ট্রিক্ট চেম্বার, বহু পুরনো চেম্বার। দেবেশদা আছে, মাটির মানুষ, ভীষণ ভালো মানুষ, ওনার ছেলে সুশোভন, এবং ওখানে এক পেশেন্ট বেশ কিছু চাল আর আলু পাঠিয়ে দিয়ে একদম এনে হাতে তুলে দিয়ে বলছে এটা বাচ্চাদের জন্য নিয়ে যাবেন। মানে এর থেকে ভালো পাওয়ার কি আছে? আমার জীবনে আর কোনো পুরস্কারের দরকার নেই তো। আমাকে কেউ কোনো দিন ফিতে কাটতে ডাকেনি, আমাকে কোনোদিন মঞ্চে ডেকে কেউ পুরস্কার দেয়নি, লাগবেও না। আগামী দিনে যদি কোনোদিন ঘোষণাও করে, প্রয়োজন নেই। কারণ এই মানুষগুলো যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, এরপরে আর কি পুরস্কারের দরকার? আমার বাচ্চাগুলোর কাছে তুলে দিলে তাদের হাসি অনেক দামি। তাই আজকে সময় নেই, আগামীকাল সপরিবারে চলে আসছেন, একটা ফিজে দুজন। আবার দেখা হবে আগামীকাল। আজকের জন্য শুভরাত্রি।